আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট সেলিং বা অনলাইনে প্রোডাক্ট সেলিংয়ের আজকের বেসিক প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা কিভাবে স্টার্ট করতে হয় সে বিষয়টা দেখবো আর কি। খুবই ডাইরেক্ট বিষয়গুলো জানবো। প্রথমত আমরা যখন কোনো বিজনেস স্টার্ট করি তখন ফেসবুকের কথা ভাবি, যে ফেসবুকের পেজের মাধ্যমে কাজটা হয়। একটা পেজ তৈরি করা, সেটাকে সেট আপ করা একটা কাজ। এই কাজটা নিজে করা যায়, আবার কাউকে দিয়ে করিয়েও নেওয়া যায়। এটা বিশেষভাবে শেখার জন্য কিছু নাই, এটা শেখার কিছু নাই। একটা পেজ থাকলে সেই পেজের কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হয়। তো ডিজিটাল প্রোডাক্ট কী জিনিস, ডিজিটাল প্রোডাক্ট বা প্রোডাক্ট সেলিং কী জিনিস, এটা আমরা একটু ভালো করে ভাবার চেষ্টা করি। যে বেসিক্যালি ফেসবুক স্ক্রল করলে যেগুলো আমরা কন্টেন্ট দেখি, ধরা যায় যে এটা রকমারি ইসলামিক বুক থেকে একটা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে স্পন্সর্ড লেখা আছে, তার মানে হচ্ছে এটা টাকা পে করে ফেসবুককে এটা বুস্টিং করেছে তারা। সেজন্য আমি এই পেজটা ফলো না করেও, আমি তো ফলো করিনি, তারপরেও এটা আমি দেখতে পাচ্ছি। তার মানে আমরা দুইভাবে সেল করতে পারবো ফেসবুকে, বলতে গেলে তিনভাবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ফেসবুককে টাকা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারবো যে ঠিক আছে আমার এই প্রোডাক্টটা তুমি দেখো, পছন্দ হলে কেনো। নাম্বার দুই, সেটা হচ্ছে যে আমি আমার প্রোফাইলে বিভিন্ন গ্রুপে পোস্ট করার মাধ্যমে সেল করতে পারবো। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেস বলে একটা অপশনই আছে ফেসবুকে, মার্কেট প্লেস বলে একটা অপশন আছে। এটা অনেকের অ্যানাবল থাকে না, বাট অপশনে গেলে পাওয়া যায়। মার্কেট প্লেসের কাজ হচ্ছে এখানে যে কোনো কিছু লিস্টিং করা যায়। ফর এক্সাম্পল হিসাবে আমি লিস্টিংয়ে ক্লিক করলাম, এটা মোবাইল থেকেও করা সম্ভব, এবং আমি আইটেম ফর সেল এখানে ক্লিক করলাম। এখন এখানে আইটেমের যে বিস্তারিত বিবরণ, টাইটেল হতে পারে, ছবি হতে পারে, প্রাইস হতে পারে, ক্যাটাগরি হতে পারে, এগুলো দিয়ে যদি সাবমিট করি তাহলে ফেসবুকের এই যে লিস্টিং যেটা আছে, মার্কেট প্লেস যেটাকে আমরা বলছি, সেখানেও পোস্ট হয়ে যায়। এই একইভাবে আমরা হচ্ছে বিক্রয়.com, বিক্রয়.com এটাও একটা ওয়েবসাইট যেখানে লিস্টিং করা যায়। যেমন আমি যদি এখানে কি করতে চাই, যে আমি যদি পোস্ট ফ্রি অ্যাড, এখানে যদি আমি ক্লিক করি, আমি অ্যাড পোস্ট করতে চাই, তখন এখানে লগ ইন করতে বলবে সে, যে ঠিক আছে লগ ইন করো, তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করো, করে তোমার যে যেটা যেটা বিক্রি করতে চাইছো সেটার ছবি, তারপরে হচ্ছে ডিসক্রিপশন, টাইটেল, এইগুলো দিয়ে তুমি সাবমিট করো। তাহলে কি হবে, তাহলে এখানে অন্যরা যেরকমভাবে লিস্টিং করেছে সেভাবে, কিংবা ওই একইভাবে যে অল অ্যাডসে মানুষ যখন ক্লিক করবে, কিংবা এলাকা ভিত্তিক যখন ক্লিক করবে, ফর এক্সাম্পল হিসাবে আমি যদি এখানে ইলেকট্রনিক্সের ভেতরে যদি আমি ল্যাপটপে ক্লিক করি, তাহলে শুধু এখানে ল্যাপটপগুলো দেখাচ্ছে, তার মানে এগুলো কেউ না কেউ তো পোস্ট করেছে। এভাবে বিক্রয়.কমেও পোস্ট করা যায়, যাতে করে মানুষ সেখান থেকে খুঁজে যে কোনো পোস্টে যদি মানুষ ক্লিক করে, ফর এক্সাম্পল এটাতে, এখন এটাতে এখানে নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে কল দিয়ে সে এই ল্যাপটপ সম্পর্কে জানতে চাইবে, যে ঠিক আছে ওকে, ল্যাপটপটা আমি পোস্ট দেখলাম, কেমন কি দিবেন, কীভাবে কুরিয়ার করবেন, ব্যাপারটা এমন আর কি। এটা 1200 মানুষ দেখেছে, তার মানে বেশ ভালোই এখান থেকে ভিউ হয় এবং মানুষজন দেখে। একইভাবে আমরা ইউটিউবটাকেও কাজে লাগাতে পারি। কিভাবে? আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবের চ্যানেল তৈরি করা। মনে রাখতে হবে যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো আজকে শেখাবো না, বাট আজকে আমি বলে যাচ্ছি এই নিয়মগুলো শেখানো খুবই সোজা। আমি যদি ফেসবুকের পেজও তৈরি করতে চাই, আমি যদি ভালো এভাবে লিখি যে সঠিক উপায়ে ফেসবুক পেজ খোলার নিয়ম, আমি না বলতেই লিখে দিয়েছে, তাহলে এখানে প্রচুর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা ভ্যারিফাইড, যেমন এই যে এটা ভ্যারিফাইড বুঝবো কীভাবে? কোনো চ্যানেলের পাশে যদি এরকম গোল চিহ্ন থাকে, টিক চিহ্ন, তার মানে ওই পেজটা ভ্যারিফাইড। তো এই যে এসটি ইউনিক টেক, তারপরে এরকম বেশ কিছু পেজ রয়েছে যারা কিনা ফেসবুকে কীভাবে, যেমন আইমান সাদেকেরই হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এই যে এইগুলো 9 দিন আগে দিয়েছে। তো এই ভিডিওটাও খুব জরুরি, এই ভিডিওটা 19 মিনিটের ভিডিও, এটা দেখলেও মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। আইমান সাদিক ইউটিউবে লিখলেই মোটামুটি পাওয়া যাবে। তো একটা কোনো কিছু তৈরি করার জন্য, সেটা পেজ হতে পারে, এমনকি ইউটিউবে যে আসলাম, ইউটিউবের চ্যানেল হতে পারে, কেমনে খুলবো এটা লিখলে খুব সহজেই দেখাই দিবে। এটা নিজে থেকে শেখার বিষয়, মানে কিছু বিষয় আছে সেলফ লার্নিং, যে আমি নিজে থেকেই শিখবো। ছোট ছোট বিষয়গুলোতে পেরেশানি না নিয়ে নিজে থেকে শিখে নেওয়াটাই হচ্ছে সঠিক লার্নিং মেথড। আর একটু যখন প্যাচ লাগবে, গিট্টু লাগবে, তখন বিভিন্ন সোর্সের সহযোগিতা নেওয়া। ইভেন
আমরা একটু পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটাও শিখে নিব। তবে আজকে আমরা শুধু জানবো স্টার্ট করার জন্য কি কি প্রয়োজন হচ্ছে আমাদের। আমি একটা রান্না করতে চাইছি, মানে খিচুড়ি রান্না করতে চাইছি, আমার কি কি লাগবে, সেটা ডাল লাগবে, তারপরে হচ্ছে চাল লাগবে, এই জিনিসগুলো কি, তো সেটাই আমি জানতে চাচ্ছি। প্রথমে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে। আমাদের যদি বিজনেস দাঁড় করাতে হয় তাহলে একটা পেজ লাগবে। পেজের আগে কয়েকটা জিনিস আছে, যদি আমি একটু লিখেই দিই তাহলে এটা আরও সুন্দর হবে, কারণ লেখা থাকলে, নোট করা থাকলে এটা বেটার হয়। হ্যাঁ, প্রথমে যদি আমরা একটু ভাবি যে আমাদের প্রথম উপকরণ কি, তাহলে আমাদের বলতে হবে নিশ সিলেকশন করা। ঠিক আছে, নিশ বা বিজনেস ক্যাটাগরি সিলেকশন। তারপরে আমি 1 নাম্বার এটা লিখে দিতে পারি। আমি এই নিশ এটা পরে দিই, বিজনেস ক্যাটাগরি সিলেকশন 1 নাম্বার। নিশ বা প্রোডাক্ট সিলেকশন। নিশ মানে আমি কি নিয়ে কাজ করব, বিজনেস ক্যাটাগরি মানে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করব। এখন পোশাক আর ফুড তো এক না, একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে ক্লথ। তো আমি কি নিয়ে কাজ করব সেটা হচ্ছে নিশ সিলেকশন। তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম সিলেকশন, প্ল্যাটফর্ম। তারপরে হচ্ছে যদি আমরা প্ল্যাটফর্ম করে ফেলি সিলেকশন, তারপরে কন্টেন্ট। তারপরে কন্টেন্ট আমার হয়ে গেছে, এরপর মার্কেটিং, তারপরে স্কেলিং। এখন এইগুলো হচ্ছে মেন। যদি আমি এখানে পয়েন্ট করে দেই, আমাদের তাহলে বিজনেস ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তা আমরা প্রতিটারই হচ্ছে একটা একটা করে আমরা ডিফাইন করব যে আমি কোন ক্যাটাগরিতে হচ্ছে করব, আমি কোন ক্যাটাগরিতে বিজনেস করব। বিজনেস তো আমি করতে চাই, কিন্তু কোন ক্যাটাগরিতে করব, সেটা কি খাবার নিয়ে করব, সেটা কি পোশাক নিয়ে করব, না কি নিয়ে করব। তারপরে নিশ বা প্রোডাক্ট। নিশ মানে মানে বেসিক্যালি হচ্ছে স্পেসিফিক করা যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করছি। খাবারের মধ্যে অনেক প্রোডাক্ট আছে, পোশাকের মধ্যে অনেক আছে, ক্যাটাগরি আছে। যেমন পোশাকের মধ্যে বেবি ক্লদিং আছে, উমেন্স ক্লদিং আছে, কিংবা ক্লদিং অ্যাক্সেসরিজ আছে। এরকম পোশাকের মধ্যে অনেকগুলো সেকশন আছে। ঠিক তেমনি নিশটা হইতেছে স্পেসিফিক করে ফেলা যে আমি এই প্রোডাক্টটা নিয়েই কাজ করবো। ঠিক আছে, আমি শুধু হ্যান্ডব্যাগ নিয়েই কাজ করবো, এটাকে আমরা বলি প্রোডাক্ট সিলেকশন আর কি। প্ল্যাটফর্ম সিলেকশন, আমি কোথায় বিক্রি করব, এটা কি ফেসবুকেই থাকবে না আরও কোনো প্ল্যাটফর্ম আছে সেখানে বিক্রি হবে। যেমন আমরা যদি দারাজে যাই, দারাজেও তো এখানে মানুষ কি করে, দারাজ মূলত হচ্ছে একটা প্ল্যাটফর্ম। দারাজ নিজে কোনো পণ্য বিক্রি করে না। ফর এক্সাম্পল হিসাবে আমি এই হচ্ছে কি বলে হচ্ছে হিজাব কালেকশনের থেকে আমি নিতে চাচ্ছি, তো এখানে মল লেখা আছে, তার মানে এটা ভেরিফাইড। এবং কারা বিক্রি করতেছে, এটা হচ্ছে গ্লাম টাচ। হ্যাঁ, গ্লাম টাচ বিক্রি করতেছে। আমরা যদি এই গ্লাম টাচের উপর ক্লিক করি, তাহলে ওর আরও যে প্রোডাক্টগুলো আছে, মানে ওরা কী কী বিক্রি করে, সুন্দর করে অল প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো। যেমন হিজাব বিক্রি করতেছে, ইনার সলিড কালারের টি শার্ট বিক্রি করতেছে, তারপরে ইনার গার্মেন্টস আছে, আরও অনেকগুলো জিনিস বিক্রি করতেছে। তাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা আছে। তার মানে এখানে হচ্ছে এই গ্লাম টাচ হচ্ছে একটা স্টোর, এবং তারা মোটামুটি দারাজের মাধ্যমে সেল করছে। প্রায় 12,000 মানুষ এদের ফলোই করেছে, 92% পজিটিভ মানে রেটিং আছে, সেলার রেটিং। এবং এখানে ক্যাটাগরি ভিত্তিক আমি এখান থেকে প্রোডাক্ট নির্বাচন করে সেই প্রোডাক্টটা অর্ডার করতে পারবো। তো এই গ্লাম টাচ কিন্তু একটা প্রতিষ্ঠান, সেটা কিন্তু দারাজকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরে সেখানে সে বিক্রি করতেছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম নির্বাচন, যে আমি কোন প্ল্যাটফর্ম নির্বাচন। এখন প্রশ্ন পরে হতে পারে যে আমি দারাজে স্টোর তৈরি করতে পারি না, আমি ফেসবুক পেজ তৈরি করতে পারি না, আমি ইউটিউবে চ্যানেল তৈরি করতে পারি না, এগুলো প্রশ্ন পরে হতে পারে, বাট এগুলো শেখা যায়। আমি একইভাবে আমি আবারও বলছি যে ছোট ছোট বিষয়গুলো আমি চাইলে কিন্তু নিজে থেকে শিখতে পারি, কিন্তু আমরা ভয় পেয়ে বসি যে আমি পারবো না। আমি দারাজে স্টোর তৈরি করার স্টোর তৈরি, কিংবা যদি আমি এভাবে লিখে দিই, তাহলে দারাজ স্টোর তৈরি করা কীভাবে হবেন দারাজের সেলার। দারাজ নিজেই কিন্তু এরকম ভিডিও দিয়ে রাখছে যে আপনারা যদি দারাজের সেলার হতে চান তাহলে এই প্রসেসে। শুধুমাত্র আমরা কিওয়ার্ডটা জেনে নিব যে কী লিখে সার্চ দিলে আমি সঠিক কন্টেন্ট পাবো, বা কী লিখে সার্চ দিলে আমার সঠিকভাবে আমি হচ্ছে জিনিসটা জানতে পারবো। তাই প্ল্যাটফর্ম নির্বাচন করাটা জরুরি, এবং প্ল্যাটফর্মটা কীভাবে ব্যবহার হয় সেটা শেখাটাও জরুরি। এটা সেলফ লার্ন করে শিখতে হবে, নিজে থেকে শিখতে হবে। তাই আমরা মিনিমাম প্ল্যাটফর্ম হিসাবে 2-3টা ধরতেই পারি। একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, এটাও ফেসবুকের সাথেই কানেক্টেড। একটা হচ্ছে আমরা ধরতে পারি ইউটিউব, আমরা ধরতে পারি ওয়েবসাইট, যে পার্সোনাল ওয়েবসাইট থাকবে, নিজের ওয়েবসাইট, যেখানে আমি আমার প্রোডাক্টগুলোকে
হচ্ছে ইয়া করব, ওখানে পার্ক করব বা ওখানে তুলে ধরবো। আরেকটা হতে পারে হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেখানে বিভিন্ন ভিডিও দিলে মানুষ ওখান থেকে কানেক্ট হতে পারে। তারপরে দারাজের কথা তো বললামই। তারপরে বিক্রয়.com হতে পারে, যেখানে আমি আমার পণ্য বা সার্ভিস যেগুলো আমি দিব সেগুলো আমি করব। আরেকটা কাজ হতে পারে টিকটক। এটাও কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম, অনেকেই অনেকভাবে এটা ইউজ করে, বাট প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো কাজ করে, মানে খুব দ্রুত মানুষের কাছে যাওয়া যায় আর কি। আমরা ওই প্ল্যাটফর্মটা ইউজ করব যে প্ল্যাটফর্মে মানুষের কাছে পৌঁছানো যাবে অল্প টাকায় বা অল্প পরিশ্রমে আমি মানুষের কাছে যাইতে পারবো, এরকম হচ্ছে আমরা প্ল্যাটফর্ম নির্বাচন করব। তো এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। ওকে, এখন কন্টেন্ট কি? তো কন্টেন্ট জিনিসটা হইতেছে যে আমি কি দিয়ে মানে ইয়াটা বানাবো, আমি মানে মানুষের কাছে যাবো কি নিয়ে। আমি তো আর মোবাইলের মাধ্যমে মানুষকে মানে মোবাইল থেকে বের হয়ে তাকে তো আর সচেতন করতে পারবো না, কিন্তু আমাকে কিছু না কিছু ভিডিও হোক, ছবি হোক, কিছু না কিছু দেখাইতে হবে, শোনাইতে হবে। এই জিনিসটাকে আমরা কন্টেন্ট বলছি। এখন কন্টেন্টের আইডিয়া পাবো কিভাবে? এর জন্য আমরা অ্যাড লাইব্রেরি, যে কোনো ব্রাউজারে আমরা যাওয়ার পর অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কেই আমরা ক্লিক করবো। সেটা মোবাইল থেকেও করা যাবে, পিসি থেকেও করা যাবে। তো অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ দিলে আমাদের এইরকম একটা পেজ আসবে। এটা মেটা মানে একটা কোম্পানি, সে এই মেটা কোম্পানিরই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সবই মেটা কোম্পানির। তার মানে আগে শুধু ফেসবুক ছিল, এটার আরও ক্যাটাগরি বাড়ছে, সেজন্য কোম্পানির নাম হয়েছে মেটা। এটা মাথায় রাখতে হবে যে কোন প্রতিষ্ঠানের বাপ মাকে এটা চিনতে হবে। ফেসবুকের বাপ মা হচ্ছে মেটা। তো মেটারই একটা টুলস বা সফটওয়্যার আমরা যাই বলি না কেন, এখান থেকে আমি বিভিন্ন কিওয়ার্ড ভিত্তিক, মানে আমি যা সার্চ দিব সেটার ভিত্তিক আমরা বিজ্ঞাপনগুলো দেখতে পারবো। এখানকার লজিকটা এই যে যারা টাকা দিয়ে প্রচার করতেছে তারা কি প্রচার করতেছে তাদেরটা না দেখে আমি হুট করে তা শুরু করতে পারবো না। আমাকে বাজার রিসার্চ করতে হবে, অন্যরা কি করতেছে সেটা দেখতে হবে, অন্যরা কি ক্যাপশন লিখতেছে, কি ভিডিও দিচ্ছে, কিভাবে বানাচ্ছে, কি জিনিসটা উপস্থাপন করতেছে, এইটা দেখতে হবে, তাহলে না আমার নলেজ বাড়বে। তো এটার জন্য অ্যাড লাইব্রেরি বেশ কাজে দেয়। কিভাবে কাজে দিবে? আমি অ্যাড লাইব্রেরিতে চলে আসছি, এখান থেকে এই অ্যাড ক্যাটাগরি থেকে অল অ্যাডসে আমরা ক্লিক করে দিব। এরপর এখানে আমি যা কন্টেন্ট বা প্রোডাক্ট নিয়ে আমি রিসার্চ করতে চাচ্ছি সেটা লিখে সার্চ দিলেই হবে। ফর এক্সাম্পল হিসাবে আমি মধু নিয়ে সার্চ দিতে চাচ্ছি, যে মধু লিখে আমি সার্চ দিই, শুধু মধু লিখবো, সার্চ দেবো। এখানে আমি যে কোনো কিওয়ার্ড আমি লিখতে পারি। এখন এই মধু লেখা দিয়ে যারা পোস্ট করে, এই যে এগুলো আমি যেগুলো দেখতেছি এগুলো সবগুলোই হচ্ছে বুস্টিং করা। তার মানে মানুষ টাকা খরচ করে ফেসবুককে দিয়েছে যে তুমি আমাকে হচ্ছে এটাকে মানে প্রচার করো। তো এরকম আলহেরা আছে, তারা ভিডিও বানাইছে, কেমনে বানাইছে তারা, এই যে এখানে কম্বো অফার 2 কেজি সরিষা ফুলের মধ্যে মাত্র 699 টাকা, এরকম টাইপের ভিডিওটা কেমন কোয়ালিটি হয়েছে সেটা দেখতে পারবো। আমরা যদি এখানে কসমেটিক্স লিখে সার্চ দিতাম, আমি যদি কসমেটিক্স লিখে সার্চ দিতাম তাহলে অবশ্যই কসমেটিক্স রিলেটেড যে ইয়াগুলো আছে, এটা 340টা রেজাল্ট আছে। তাহলে কসমেটিক্স আইটেম নিয়ে যারা কাজ করছে তারা কোনো না কোনোভাবে বিজ্ঞাপন দিচ্ছে, সেটা দেখাবে। তারপরে আমি যদি এখানে শাড়ি লিখে সার্চ দিতাম, তাহলে শাড়ি নিয়ে যারা কাজ করছে তারা কিভাবে বিজ্ঞাপন দিয়েছে, সেই বিজ্ঞাপনগুলো কি, এখান থেকে আমি ভিডিও প্লে করতে পারবো। আবার এই যে যেমন AR ইউনিক থেকে ভিডিওটা আসছে, এরা মনে হয় হচ্ছে প্রিয় কফি, এখান থেকে তারা একটা ইয়া দিয়েছে। আমি যদি ওই প্রোফাইলের উপর ক্লিক করি, প্রোফাইলটাও দেখতে পাবো যে তারা এটা ওই এই পেজ থেকে তারা কিভাবে পোস্ট দিচ্ছে, কি কমেন্ট দিচ্ছে, কি ধরনের কন্টেন্ট দিচ্ছে, কে কি কমেন্ট করছে, এই জিনিসগুলোও কিন্তু দেখে নেওয়াটা খুবই জরুরি। এটাকে আমরা একটা সুন্দর শব্দ বলছি, এটাকে বলছি আমরা ব্রেইন স্ট্রমিংটা হচ্ছে আমি যে কোনো বিজনেস স্টার্ট করার আগে বা বোঝার আগে আমাকে 100% না হলেও আমি কিছুটা নলেজ আমাকে গ্যাদার করা বা মাথার ভেতরে নেওয়া, কারণ আমি যা করব সেটাই তো ইউনিভার্সাল না, আমার আগেও তো অনেকেই করেছে, তারা কিভাবে করেছে, এই জিনিসটাকে স্টাডি করা। তো অ্যাড লাইব্রেরির মাধ্যমে আমি যা লিখে দিব ওই রিলেটেড, যেমন শাড়ি দিয়ে 3100 মানুষ এখানে পোস্ট করেছে প্রায়, তার মানে 3100 মানুষ এই বিজ্ঞাপন শুধু পোস্ট না, সেটা টাকা খরচ করে আবার মানুষের কাছে নিয়ে যাচ্ছে। সেটা কেমন করে নিয়ে যাচ্ছে, তারা কি ধরনের ছবি দিচ্ছে, যেমন আয়েশা টাঙ্গাইল শাড়ি, আমি এরপর যদি ক্লিক করি তাহলে প্রোফাইলটা ওপেন হবে, এবং প্রোফাইলটা ওপেন হলে এরা যে ছবিগুলো তুলছে আমি একটু ছবিটা বড় করে দেখতে পারবো যে পোস্টগুলো করছে,
এই যে কম্বোর পোস্টগুলো করছে, তারপরে এখানে এই যে শাড়ির একটা গিফট পোস্ট করছে, তাদেরকে একটু মেসেজ দেওয়া যে ভাই তোমার এইটার দাম কত, তারপরে এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করা, ভাই আপনার এই যে এই কম্বোটা দিচ্ছেন কত দাম, একটা আইডিয়া নেওয়া যে আচ্ছা তারা এইভাবে বিজনেস করছে। তো এইভাবে গুগল অ্যাড লাইব্রেরি যেটা, সেটা কাজে দেয়, খুবই ইফেক্টিভ। এবং এখানে রিসার্চ করার জন্য যে কন্টেন্টটা আমি রিসার্চ করতে চাচ্ছি, যে নিশ বা যে ক্যাটাগরি সিলেক্ট করেছি আমি, সেই ক্যাটাগরি থেকে আমি যদি একটুখানি সার্চ করি তাহলে আমার মোটামুটি একটা নলেজ গ্যাদার হবে। তো এইগুলো আমি বেসিক জিনিস, এগুলো কেন আমি জানাচ্ছি, কারণ একটা বিজনেস করতে হলে তো আর এমন না যে জাস্ট ধর তক্তা মার প্যারাক বলে শুরু করে দিলে আমার কাজ হয়ে গেল, ব্যাপারটা এমন না। কিছুটা নলেজ নিজেরও থাকতে হবে, যে সময়টা আমি স্টাডি করার সময় পাবো আমি, সেটা যেন নিজে থেকে আমি স্টাডি করতে পারি। এবং এটা জানা থাকলে পরবর্তী সময় বিজনেসটাকে বড় করতে কারো হেল্প লাগবে না, নিজে থেকেই এটা করা যাবে আর কি। তো আমি প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করলাম, কন্টেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম, যে কন্টেন্ট কীভাবে বুঝবো, যে কার কন্টেন্ট কীভাবে দিছে, লিখছে কীভাবে, এটা আমি বুঝবো কীভাবে, সেই জন্য আমি অ্যাড লাইব্রেরিটা দেখালাম। এছাড়া আমরা যখন নর্মালি কোনো ফেসবুকে যাই, ফেসবুকে যখন মানে স্ক্রল করি, তখন আমি যেহেতু এই রিলেটেড বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করি বলে এই ধরনের কন্টেন্টই আমার চোখের সামনে বেশি আসে, রাইট? এখন যে যেরকম ধরনের সার্চ দিবে সেরকমভাবেই তার সামনে আসবে। তো আমি ওইভাবেই ফেসবুকের যে অন্যান্য যে ইয়াগুলো আছে সেটাও আমি দেখি, বা আমি চেষ্টা করি যে আমি মানে ওইখান থেকে লার্ন করার আর কি। ওকে, সো কন্টেন্টের ব্যাপারটা আরও শেখার ওয়ে আছে, পর্যায়ক্রমে শেখা যায় কন্টেন্ট কী ধরনের হয়, কন্টেন্ট টাইপ কী কী হয়, ভিডিও হলে কেমন হবে ভিডিওটা, তারপরে ভিডিওটার ভিতরে হুক কীভাবে হবে, মানুষ কীভাবে একটা কন্টেন্টের মাধ্যমে কোনো সময় বেশি সেল করা যায়, এটা কীভাবে করা যায়, কন্টেন্টটা কীভাবে তৈরি করা যায়, সেটা এডিট করা যায় কীভাবে, এটার অনেকগুলো পার্ট আছে, পর্যায়ক্রমে শিখতে হবে। আর মার্কেটিং মানে হচ্ছে এমন একটা প্রসেস যে আমি কন্টেন্টটা করলাম, কন্টেন্টটা করার পর ম্যাক্সিমাম মানুষ আমার কন্টেন্টটা দেখবে কীভাবে। আমি একটা পেজ তৈরি করেছি, আমি একটা কন্টেন্ট বানিয়েছি, সেটা পোস্টও করেছি, কিন্তু আমার পোস্টে মানুষ আসছে না বা মানুষ দেখছে না, তাহলে তোমার সেল হবে না। আমার এদিকে প্রোডাক্টও রেডি আছে, সব কিছু ওকে, কিন্তু আমি কী উপায় অবলম্বন করলে ম্যাক্সিমাম মানুষের কাছে যেতে পারবো, ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে পারবো, কী উপায় অবলম্বন করলে আমার এখন যেটা আছে সেটা সেল হবে। তো এটা এমন একটা পাওয়ার এই মার্কেটিং, সেটা হচ্ছে যে কেউ চাইলে যদি মনে করে 0 ডে চ্যালেঞ্জে মানে আজকেই একটা সেল করবে, সেটা সম্ভব। কিভাবে? ফর এক্সাম্পল হিসাবে, এই বিড়ালটার পা ভেঙে গেছে নাকি, ওইভাবে করতে মারছে নাকি কেউ ওকে? ও আচ্ছা, তো 0 ডে চ্যালেঞ্জ বলতে আমার যদি সঠিক স্ট্র্যাটেজি বা কন্টেন্ট রেডি থাকে, তাহলে মার্কেটিংয়ের মাধ্যমে আজকে থেকেই সেল করা সম্ভব। মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার, ঠিক আছে? এখন প্রচারটা কিভাবে হবে, কোন উপায়ে হবে? এই প্রচারটা কি যারা সেলার বা যারা সেল করে তারাই করে, না কারো হেল্প নেয়? এগুলোর অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে যে প্রাথমিকভাবে সে নিজে করতে পারবে না, কারো না কারো সেলার। যেমন আমরা যখন জামা বানাই কিংবা একটা কোনো একটা পোশাক বানাই, তখন কি আমরাই বানাই? হ্যাঁ, হয়তো বা কেউ কেউ বানায়, কিন্তু আরও ভালোভাবে বানাতে কি করে, দর্জির কাছে যায়। তো ঠিক তেমনিভাবে মার্কেটিং করার ক্ষেত্রে, কন্টেন্ট বানানোর ক্ষেত্রে এইগুলো হচ্ছে সব কিছু আমরা পারবো না, মানে আমরা প্রথম দিকে হয়তো বা নিজেরা পারফেক্টলি করতে পারবো না, কিন্তু এই জিনিসগুলো করার জন্য বাজারে অনেক দোকান আছে, তার মানে অনেক সার্ভিস প্রোভাইডার আছে, তাদের মাধ্যমে মার্কেটিং করে নেওয়া, কন্টেন্ট তৈরি করে নেওয়া, সেগুলো করে নিতে পারবো। কিন্তু এগুলো ভালো হচ্ছে কি না কিংবা ভালো হবে কি না সেইটা জানার জন্য আমাদের আগে কন্টেন্ট কেমন হতে পারে, মার্কেটিং কেমন হতে পারে, সেইটা নিজেদের আগে নলেজে নিতে হবে। তা না হলে আমি ওই লোকটা যে ভালো করলো কিংবা খারাপ করলো সেটা আমি বুঝবো কীভাবে? তো আমি যদি নিজেই দর্জি হই, তাহলে কিন্তু আরেকজন দর্জির কাছে গেলে আমি সহজে তার যে সেটা আমি বুঝতে পারবো, যে আমার জামার গলাটা কেমন হবে, সেলাইটা কেমন হবে, ডাবল লেয়ারে হবে কি না, এগুলো তো আমি টেকনিক্যালি জানি। তো সেই জন্য আমি ওকে বলতে পারবো, আবার ও কাজ করে ডেলিভারি করলেও সেটা ধরতে পারবো। সেই জন্য কন্টেন্ট তৈরি করা, মার্কেটিং কিভাবে হয় সেটা জানা, এইগুলো খুব ইজি প্রসেসে। যেমন আমি যদি এই মার্কেটিং ব্যাপারটাই শিখতে চাই, যে ওই যে বললাম সেলফ লার্নিং মেথডটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, বেসিক মার্কেটিং
আমি যদি এখানে লিখে সার্চ দেই তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ ফ্রিতে, এরকম টাইপের বেশ কিছু রিনাউন মানুষ, মানে সব টিচারের তো লেকচার শুনতে ভালো লাগবে না, রাইট? এখন আমি যেভাবে ক্লাস নিচ্ছি, যে কৌশলে ক্লাস নিচ্ছি, সবাই কিন্তু দেখা যাবে যে এমন এমন কথা বলতেছে, যেমন আমার নাজমুল আহমেদকে ভালো লাগে, আমি রিকমেন্ডও করে গেলাম। নাজমুল আহমেদের কন্টেন্টগুলো বেশ ভালো, অ্যাড মার্কেটিংটা উনি বেশ সুন্দর করে বোঝায় এবং অথেন্টিক। অথেন্টিক মানে কিছু কিছু পোলাপাইন আছে ফেসবুকে কন্টেন্ট বানায়, শুধুমাত্র দেখাই দিছে যে আমি হ্যাঁ মার্কেটিং শেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি ওর ভেতরে কোনো মেথড নাই, কিংবা অ্যাকচুয়ালি অথেন্টিক নাই, ও নিজের মতো করে মন গড়া কথা বলে, সেই জন্য মানুষ কনফিউজ হয়ে যায়। যেমন ফারহান, এই যে এই ব্যক্তিটা খালিদ ফারহান, তারপরে এই যে নাজমুল আহমেদ, আমি যখন কোনো চ্যানেল বা কোনো কিছু যখন আমি দেখবো যে না এর তথ্য আমার কাছে অথেন্টিক মনে হচ্ছে বা দ্যাটস গুড ফর মি, দেন অবশ্যই তাকে আমি সাবস্ক্রাইব করে রাখবো, যে ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে রাখলাম। এখন পরবর্তী সময় যেটা করতে পারি, আমরা নর্মালি ইউটিউবে র্যান্ডমলি ভিডিও দেখি, রাইট? এখন আমরা যেটা করবো সেটা হলো প্লে লিস্টে ক্লিক করবো। প্লে লিস্টে ক্লিক করলে যেটা হয় সেটা হলো যে উনি স্পেসিফিকভাবে, যেমন ডিজিটাল মার্কেটিং 26টা ভিডিও দিয়েছে, তার মানে এটা একটা প্লে লিস্ট, এবং আমি হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করলে ওনার 26টা ভিডিও কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারতেছি। এটাকে বলা হয় ধারাবাহিক ভিডিও দেখা। কিন্তু আমরা যেটা করি, আজকে একটা ভিডিও, কালকে সেইটা ভিডিও, এরকম করে করে আমরা বিভ্রান্তর মতো করে এদিক সেদিক দৌড় মারি, তখন হয় কি জিনিসটা শেখা ভালোভাবে হয় না। তো ডিজিটাল মার্কেটিং মাস্ট লার্ন করতে হবে। একটা এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা বা ব্যবসায়ী যাই বলি না কেন, আমরা যারা অনলাইনের থেকে কিছু আয় করতে চাচ্ছি, তাদের ডিজিটাল মার্কেটিং শেখা বাধ্যতামূলক, এটা ফান্ডামেন্টাল, শিখতেই হবে। আর শেখার জন্য খুব বেশি কসরত করতে হয় না, মানে এটা খুব স্ট্রং কোনো থিওরি না যেটা শিখতে প্রচুর সময় লাগবে, মেধা লাগবে, ব্যাপারটা এরকম না। এখানে শুধু লজিক ধরা, যে লজিকটা কী, মানে কীভাবে এটা হবে কিংবা কীভাবে হচ্ছে, এইটাকে জাস্ট জানা, এই জিনিসটাকেই আমরা বলছি মানে সেলফ লার্নিং বা নিজে থেকে শেখা। ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম যে মার্কেটিং শিখতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন শিখতে হবে। এবার আসেন স্কেলিং বিষয়টা কি? স্কেলিং বিষয়টা আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এগুলো করে ফেলছি, আমি ক্যাটাগরি সিলেক্ট করছি, প্রোডাক্ট কী হবে সেটা সিলেক্ট করছি, প্ল্যাটফর্মও নির্বাচন করছি, আবার সেটা তৈরি করার ব্যাপারেও স্টাডি করছি, কন্টেন্টও তৈরি করছি কাউকে দিয়ে, মার্কেটিংও মোটামুটি করাই নিচ্ছি। এখন স্কেলিং করবো কীভাবে? আমার এখন প্রতিদিন ইনকাম হইতেছে 500 টাকা, কথার কথা, তাহলে মাস শেষে আমার 15,000 টাকা হবে। এখন এটাকে কীভাবে 30,000 টাকা করা যায়, এটাকে কীভাবে 30,000 টাকা করা যায়, তখন স্কেলিং লেভেলটা আসবে। তো এখন যেহেতু এটা না, মানে প্রথম 500 টাকা ইনকাম করাটাই চ্যালেঞ্জ, পরে যখন আমরা করে ফেলতে পারবো তখন স্কেলিং। তাও আমি একটু ধারণা দিয়ে রাখি যে এমন কোনো কৌশল শেখা যেটা এক্সিস্টিং বিজনেস বা ব্যবসা বা আয় ইনকাম সেটাকে ইনক্রিজ করে। আমি এখন টিউশনি করে হচ্ছে 10,000 টাকা ইনকাম করছি, কি এমন একটা মেথড আছে যেটার মাধ্যমে আমার এই টিউশনিটাকে আরও স্কেল আপ করতে পারবো? ফর এক্সাম্পল হিসাবে আমি টিউশনির পাশাপাশি আমি যেহেতু স্টুডেন্টদেরকে ক্লাস 10-এর মানে স্টুডেন্ট থেকে শুরু করে এগুলো স্টুডেন্টকে পড়াই, তো এসএসসির জন্য আমি একটা হ্যান্ড নোট তৈরি করতেছি বাসায় বসে থেকে এতদিন পড়ায় আমার তো কিছু নলেজ হয়েছে, এখন আমি জানি যে কী উপায়ে স্টাডি করলে একটা মানুষ ভালো রেজাল্ট করতে পারবে। তো আমি কি করলাম, বাসায় বসে বসে এটার হ্যান্ড নোট তৈরি করলাম, এবং কিছু কিছু টেকনিক আমি হচ্ছে ওই নোটের ভিতরে ইনক্লুড করলাম, কিছু কৌশল, মানে একদম প্র্যাকটিক্যাল কৌশল, জাস্ট দাগানোর মতো না, আমি কিছু মেথডও লিখে দিলাম যে এই উপায়ে পড়ো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে। এবং এটার একটা ফটোকপির দোকানে গিয়ে আমি বললাম যে তুমি এটা কপি বানাই দাও এবং এটার স্ট্যাপলিং করে দাও, তাহলে প্রতিটা আমার ফটোকপি করতে খরচ হলো 20 টাকা, ঠিক আছে, কিংবা 50 টাকা খরচ হয়েছে আমার একটা পুরা কথার কথা সে যদি 50 টাকা হয় তাহলে 100টা পাতা হবে, তো 100টা পাতায় মানে হচ্ছে আমি পুরো হ্যান্ড নোটটা করছি। তো এখন এটা তো 50 টাকা খরচ হচ্ছে, আমি মিনিমাম এটা 200 টাকায় বিক্রি করতে পারবো, 200 টাকায় আমি বিক্রি করতে পারবো। এখন 200 টাকা কেন বিক্রি করতে পারবো? কারণ এটার ভিতরে ভ্যালু আছে, রাইট? এটার ভিতরে ওই যে 50 টাকার যে পেজের দাম এটা না, এটা যে আমি পরিশ্রম করছি এটা। এখন আমার তো স্টুডেন্ট কম, আর 10-15 জনকে বিক্রি করলে তাও তো আমার মোটামুটি, যদি 10 জনকেও বিক্রি করে তাও তো আমার 2,000 টাকা চলে আসছে। তো ওই 2,000 টাকার পাশাপাশি যদি কোনোভাবে কোনো একটা বইয়ের দোকানে আমি যদি বলতে পারি যে তুমি আমার হ্যান্ড নোটটা দেখো, যদি কেউ নেয় তাহলে নাও, তো মানুষ এমনিতেই মুখে মুখে নেবে, অথবা ফটোকপি করে। আমি জানি যে প্রথমবার এটা কপি হবে, কিন্তু আমি এত সুন্দর করে এটার পরিশ্রম করে আমি জানাইছি, মানে করছি, এটা ফটোকপি করছি যাতে করে মানুষ সুলতান কিংবা এরকম মানুষদেরকে খুঁজবে যারা এটা করছে।
তো সেই হিসাবে আমি মনে করি যে এই যে কৌশলটা অবলম্বন করা, আমার তো মাথাতে এটা খেলেই নাই যে আমি একটা হ্যান্ড নোট তৈরি করতে পারি, আমি কিছু হ্যাক্স বের করতে পারি। হ্যাক্স মানে যে কিছু একটা কৌশল, যে কৌশলটা বের করলে এসএসসি যারা পরীক্ষার্থী ছিল কিংবা থাকবে, যারা আসবে পরীক্ষা দিবে, তাদের এটা হেল্প হবে কোনো না কোনোভাবে। আমি এটা বের করছি এবং পরবর্তী সময় আমি এটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ তৈরি করে আমি কি করছি, সেটাকে আমি, যদিও আমি কিছুক্ষণ পর আলোচনা করব যে বিজনেস ক্যাটাগরি সিলেকশনের জন্য কি করা যেতে পারে, তো সেইটা আমি আবার অনলাইনে সেল করছি এবং দাম দিছি কত, 50 টাকা। অফলাইনে যেহেতু আমি, জাস্ট মিনিট, অফলাইনে যেহেতু আমি এটা 200 টাকা ছাড়া বিক্রি করতে পারবো না, অনলাইনে কিন্তু আমি এটা কম দামে বিক্রি করতে পারবো, রাইট? কারণ কি, অনলাইনে কম দামে বিক্রি করার জন্য আমাকে শুধু পিডিএফটা কপি করে দিতে হবে, মানে একজনকে আরেকজনকে দিতে হবে। এটার জন্য ফটোকপি করা লাগবে না, ফটোকপির দোকানে যাওয়া লাগবে না, জাস্ট কপি। 50 টাকা করে যদিও বিক্রি হয়, নর্মাল হিসাব কি, আমি যদি আমার টার্গেট থাকে যদি আমি 1000 মানুষকে বিক্রি করবো, এটা কোনো ব্যাপারই না। 50 টাকা করেও যদি দাম হয়, আর আমি যদি কোনোভাবে 1000 মানুষকেও যদি এটা বিক্রি করতে পারি, তাহলে 50,000 টাকা উইদিন 1 উইক। তার মানে 1 সপ্তাহের মধ্যে 50,000 টাকা ইনকাম করা খুবই খুবই সহজ কাজ। তো এই জিনিসটাকে আগে কি করতে হবে, আগে টাকা ইনকাম করার চিন্তা করতে হবে না। আগে চিন্তা করতে হবে যে আমি একটা স্কুটি কিনবো, কিংবা আমি চিন্তা করতে হবে যে আমি একটা ফ্রিজ কিনবো, আমি চিন্তা করতে হবে যে আমি বাসায় এই জিনিসটা আমি কিনবো। এটার জন্য আমার এখন 60,000 টাকার দরকার। ফর অ্যানি হাউ আমি এইটার অ্যাচিভমেন্ট করব। অ্যাচিভমেন্ট করতে গিয়ে যা ধরনের হার্ডওয়ার্ক করা লাগে, সেইটার এই স্কিলগুলোকে কাজে লাগাতে হবে তখন, তাহলে এটা ওয়ার্ক করবে। নিজে থেকে করতে গেলে হবে না, জেদ থাকতে হবে যে আমি এটা করব। এবার আমরা এটা সামারাইজ করে ফেলবো যে আসলে হাউ টু ওয়ার্কস অনলাইন বিজনেস। ওকে, সো তাহলে সামারাইজ করতে গেলে আমাদের যেটা করতে হবে যে ক্যাটাগরি সিলেকশন কী হবে। ক্যাটাগরি সিলেকশনের জন্য আমাদের অবশ্যই, আমরা বলেছি যে ডিজিটাল প্রোডাক্ট সেল করা যায় কীভাবে, সেটা আমরা দেখব। তো ডিজিটাল প্রোডাক্ট কীভাবে আমি বুঝবো কোনটা, তো আমরা বেসিক্যালি বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে যারা কিন্তু ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করছে। এখন আমি যদি বঙ্গ ডিজিটালে যাই, বঙ্গ ডিজিটাল, তো এরকম টাইপের কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইন প্রোডাক্ট বিক্রি করছে। তো অনলাইন প্রোডাক্ট জিনিসটা কি, তো এরা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন বেসিস জিনিস বিক্রি করে। ফিগমা ডিজাইনিং এখন আরও সহজ, আমার কাছে এই জিনিসগুলো আছে, তুমি চাইলে নিতে পারো। তারপর আমার কাছে ওই জিনিসগুলো আছে, এগুলো কি, এগুলো অনলাইনেই স্টোর করা যায়, কিংবা আমার মোবাইলে আমি রাখতে পারি। সেগুলো জাস্ট মানুষের কাছে কপিটা, লিঙ্কটা দিয়ে দাও যে নাও তুমি এখান থেকে ডাউনলোড করে নাও। এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো আমরা বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার জন্য যেটা আমরা করবো যে এডুকেশনাল ডিজিটাল প্রোডাক্ট কী, এই জিনিসটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। তো আমি রিসার্চের ক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করি। মোবাইলের প্লে স্টোরে চ্যাট জিপিটি অ্যাপ আছে, সেটাও হচ্ছে ডাউনলোড করা যেতে পারে। আর কম্পিউটারে জাস্ট chatgpt.com লিখে সার্চ দিলে তো আসবে। তো আমি এখানে যদি লিখি এডুকেশনাল ডিজিটাল প্রোডাক্ট হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি সেল করা যেতে পারে, আমি যদি এরকম করে তাকে একটা কোয়েশ্চেন করি, তাহলে হচ্ছে একাডেমিক কোর্স, এসএসসি এইচএসসি বিভিন্ন ধরনের প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, বিভিন্ন ধরনের মেডিকেল কোর্স, যেটা করে অনেকেই করে একাডেমিক কোর্স, এটার জন্য একটা টিম লাগে, এটা একটা বৃহৎ পরিসরে করতে হয়। স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলো ধরনের কোর্স, মানে কোর্স এবং অনলাইন ট্রেনিং লিখেছে। সরকারি চাকরির প্রস্তুতি, বিসিএস, ব্যাংক জব, এনটিআরসি, তারপরে পিএসসি, এগুলোর হচ্ছে প্রতিযোগিতামূলক যে কোর্স, এগুলো ছোটো করে যদি একটা মানুষ যদি লেগে থাকে যে আমি শুধু এনটিআরসিকে ফলো করে আমি একটা কোর্স চালু করব, আমার নিজের স্টাডিও হবে, এটার একটা কোর্সও হবে। এটা অনেকেই ভাষা শেখার জন্য স্পোকেন টাইপের, এগুলোর জন্য চাহিদা আছে। যারা শুরু করে আস্তে আস্তে টিম তৈরি করে কিন্তু এটা বেশ ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি জেনারেট করা যায়। তো সেক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ একটা, এটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট, কারণ সে তো আর ফিজিক্যালি কোনো বড় অফিস নিচ্ছে না যে আমার এখন চেয়ার বেঞ্চ কিনতে হবে, স্টুডেন্ট আসবে, এরকম না। তারপরে কি হচ্ছে, সেটা হচ্ছে যে ইবুক ও ডিজিটাল গাইড। তো হোয়াট ইজ ইবুক ডিজিটাল গাইড? ইবুকটা হচ্ছে যে বইয়ের অনলাইন ভার্সন, এটা ইবুক। আর ডিজিটাল গাইড
কি একাডেমিক নোটস, শর্টকাট গাইড, এই জিনিসগুলো আমি কিছুক্ষণ আগেই কিন্তু আলোচনা করছিলাম, রাইট? সো তারপরে ক্যারিয়ার গাইডলাইন, যেমন ফ্রিল্যান্সিং শুরু করার স্টেপ বাই স্টেপ গাইড, এরকম ছোটো 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 করে, এমনকি আমি যদি এই জিনিসটাকেই যদি চ্যাট জিপিটিকে বলে লিখে নিতে পারি, তাও সম্ভব এটা। হ্যাঁ বলো। মাত্র যে ডোমেইনটা দিলাম, হ্যাঁ, এই ডোমেইনটা হচ্ছে আপনার মানে রিস্ক করছে না? আগে দেখো হচ্ছে ডোমেইন হচ্ছে হচ্ছে কিনা, মানে ভেরিফাই করছে কিনা। না, ডোমেইন ভেরিফাইড, কালকে ভেরিফাই করে নিছি না থেকে। কালকে ভেরিফাই করে নিছি। কালকে ভেরিফাই করছো? হ্যাঁ, রিচ করতেছেন না বলতে? মানে ঢুকতেছে না, নট রিস্ক এরকম দিচ্ছে। প্রথমে ডিএনএস দেখতে হবে যে আসলে এটা কেন ঢুকতেছে না, ঠিক আছে? নট রিচ, তার মানে সে লং করতেছে আর কি। তাহলে অবশ্যই এখানে ভেতরে কিছু আছে। মানে তুমি ফাইল ম্যানেজারে গিয়ে সবগুলো ফাইল কপি করে বিসির মধ্যে রাখো, ব্যাকআপ এরকম একটা ফোল্ডার করো, দিয়ে রাখো যে ইন্ডেক্স পাচ্ছে কিনা। বুঝতে পারছো ব্যাপারটা? যে কোনো একটা ইন্ডেক্স এইচটিএমএল দিয়ে দেখো যে ইন্ডেক্সটা পাচ্ছে কিনা। যদি পায় তাহলে বুঝতে হবে যে ফাইলের ভিতরে কোনো ঝামেলা হয়েছে, প্লাগইনে হতে পারে। হ্যাঁ, বুঝতেছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমি যদি এখানে ফ্রিল্যান্সিং শুরু করে স্টেপ ই বুক লিখবো, তুমি আমাকে কিছু প্রশ্নের মাধ্যমে মাধ্যমে 8টি অংশে, কিংবা আমরা কি বলি ওইটাকে কি বলি, অধ্যায় বলি, অধ্যায়ে বই লিখে দাও। এখন সবাই কিন্তু এগুলো জানে, তারপরেও কিন্তু অ্যাকচুয়ালি যেমন প্রথমে আমি বলেছি কি যে আমাকে কিছু আমাকে এক প্রশ্ন করো, বলতেছে কি যে চমৎকার আইডিয়া, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য একটি স্টেপ বাই স্টেপ গাইড নতুনদের জন্য অনেক উপকারী হবে। আমি 8টি অধ্যায় বই লিখে দিব, তবে শুরুতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। টার্গেট অডিয়েন্স একদম নতুনরা নাকি কিছু অভিজ্ঞতা আছে এমন ফ্রিল্যান্সারদের জন্য লিখতে চাচ্ছ? বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য বিশেষভাবে লিখবো নাকি গ্লোবাল মার্কেট টার্গেট করব? কেবল জনপ্রিয় মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, নাকি অফ মার্কেট প্লেস মেথড, ব্যক্তিগত নেটওয়ার্ক, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি নিয়েও লিখবো? নির্দিষ্ট কিছু স্কিল, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং ফোকাস করতে চান, নাকি জেনারেল গাইডলাইন দেব? লেখার ধরন গাইডলাইন বেসড হবে নাকি স্টোরি টেলিং মানে গল্পভিত্তিক মিশ্রিত হবে? অফিসিয়াল টোন নাকি বন্ধুসুলভ? এটা টোনটাও নির্ধারণ করে দিতে বলতেছে। তার মানে চ্যাট জিপিটি আমাকে হেল্প করবে একটা ই বুক রেডি করতে। আমি তাকে প্রশ্নের উত্তর দিলে সে আমাকে 8টা অধ্যায় স্টেপ বাই স্টেপ একটা বই লিখে দিবে। শুধু লিখে দিবে না, সেটার একটা আইডিয়া দিবে, আমরা পরে এটা সংশোধন করে হিউম্যান টাচ করব। মানে ও যা করে দেবে সেটাই তো আমার মাথার তো সীমাবদ্ধতা আছে চিন্তার, কিন্তু ওর নাই। ও আমাকে একটা সুন্দর করে একটা লিখে দিল, আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড কিংবা যেমন এরকম যে আমি যেটাতে লিখতেছি এটা দেখলো সাজায় সুন্দর করে একটু ডিজাইন শিখে নিলাম কীভাবে বই ডিজাইন করতে হয়, করে সেটা একটা পিডিএফ ভার্সন করলাম। পিডিএফ মানে আমরা অনেক সময় পাই না যে একটা পিডিএফ ডাউনলোড হয়েছে, ওইটা কি হয়েছে? হয়েছে? ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। পিডিএফ ভার্সনটা যখন আমরা ডাউনলোড করে আমার কাছে রাখবো, আমার কাছে এটা আমি জাস্ট 50 টাকা দিয়ে মানুষের কাছে বিক্রি করতে পারবো। একইভাবে আমি যদি একটু কৌশলী হতে পারি, যদি আমি লিখি যে এসএসসির শর্ট নোট তৈরি করতে চাইছি, তুমি আমাকে প্রশ্ন করে এটা করে দাও। আমি এই কথাটা, এটা কমান্ড, এটাকে প্রম্পট বলে। তো এখন তুমি কোন বিষয়ের জন্য এসএসসি শর্ট নোট তৈরি করতে চাও? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি? তারপর হচ্ছে যে বিষয় হোক, তুমি চাইলে পুরো সিলেবাস কাভার করা যেতে পারে বা নির্দিষ্ট কিছু অধ্যায়ের উপর ফোকাস করা যেতে পারে। আমি বললাম যে হচ্ছে ঠিক আছে, আমি হচ্ছে বাংলার উপর, বাংলা সাবজেক্ট ওপর
তারপরে আমি এটা লিখে দিলাম তাকে। তো সেই ক্ষেত্রে এসএসসি বিষয়ে সংক্ষিপ্ত তৈরি করতো, বাংলা প্রথম পত্র, সাহিত্য, বাংলা দ্বিতীয় পত্র, তুমি কোনটার বসবে? তো আমি বললাম যে দ্বিতীয় পত্র, কারণে ব্যাকরণ নিয়েই মানুষ বাংলা দ্বিতীয় পত্র লিখে দিলাম। তাহলে কি হচ্ছে, এসএসসি দ্বিতীয় পত্র তুমি দুই ভাগে বিভক্ত করা যেতে পারে, মানে রচনা ও ব্যাকরণ। তো বাংলা ভাষার ব্যাকরণ, ভাষা, তো বাংলা ব্যাকরণের শর্ট নোট, ভাষা ও ব্যাকরণ, বর্ণ, উচ্চারণ, মানে শব্দ ও পদ, পদ ও মানে এতটা স্মুথ এটা কাজ করে, নট অনলি মানে কোনো প্রোডাক্ট তৈরি, নিজের স্টাডির জন্য এটা খুবই কাজে দেয়। তো এই যে এই জিনিসগুলো যে আমি এখন দেখাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় হাউ টু ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিংবা প্রসেস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ডেইলি লাইফ। ওকে, সো এখন কথা হচ্ছে যে এগুলো তো আমরা কখনো ব্যবহার করি না ওইভাবে, আমাদের তো জাস্ট ওই সীমাবদ্ধতা গুগল সার্চের মধ্যে, যে গুগল সার্চ দিই কিছু ভিডিও দেখি, ব্যাপারটা এরকম। কিন্তু স্পেসিফিক টপিকে কীভাবে রিসার্চ করা যায়, কীভাবে তথ্য বের করা যায়, সেই জিনিসটা আমরা কিন্তু দেখছিলাম। প্রথম দিকে আমি বলেছি যে ক্যাটাগরি নির্বাচন করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিজনেস করব আমরা, কিন্তু এটা প্রফেশনালি, এটা আমাদের ছোটো ছোটো যে উপকরণ, যেটা স্টুডেন্টরা হেল্প পাবে, এই জিনিসগুলো কীভাবে তৈরি করতে হয় চ্যাট জিপিটি ব্যবহার করে, সেই জিনিসগুলোকে আমি বলেছি। তো আমি বলেছি যে কী কী করা যেতে পারে, যে একাডেমিকভাবে কিংবা এডুকেশনাল হিসাবে কী কী, যেমন আমি বলেছি অনলাইন কোর্স, ইবুক, প্রিন্টেবল ডিজিটাল ট্যাম্পলেট, স্টুডেন্টদের জন্য নোটস ট্যাম্পলেট, প্ল্যানার, ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপ করা যেতে পারে। এগুলো সম্পর্কে এখন অনেকেই অবগতই না। তো স্টুডেন্টদের জন্য এগুলো কি, আমি যদি কোনো কিছু বুঝতে না পারি, এগুলোর উদাহরণ দাও। আমি জাস্ট তাকে বললাম যে তুমি এগুলোর উদাহরণ দাও। স্টুডেন্টের জন্য নোটস ট্যাম্পলেট, যেমন নোটস ট্যাম্পলেটের ভিতর হতে পারে যে হচ্ছে যে 3 ভাগের নোট পদ্ধতি, কি পয়েন্ট, নোট, সামারি, কি পয়েন্টস, নোট, সামারি, এটা 3টা পয়েন্ট। তারপরে সাবজেক্ট ওয়াইজ নোট ট্যাম্পলেট, সাবজেক্ট অনুযায়ী বিভক্ত করা, যেমন ম্যাথ, সায়েন্স, লিটারেচার। তারপরে লেকচার সামারি উইথ ট্যাম্পলেট, মূল থিম, গুরুত্বপূর্ণ টার্ম এবং সংক্ষিপ্ত নোট, মানে নোটটাকেও একটু ভালো করে ট্যাম্পলেট আকারে সাজানো। হোয়াট ইজ ট্যাম্পলেট? ট্যাম্পলেটটা হইতেছে যে এমন একটা প্রসেস, যে প্রসেসটা স্টুডেন্টরা ক্যাচ করতে পারবে দ্রুত, যে ঠিক আছে আমি নর্মালি একটা কোরআন পড়তেছি, সেখানে সূরার একটা সূরার পরে আর একটা সূরা আছে, কিন্তু আমি যদি নতুন একটা আজহারির বই বের হয়েছে, আজহারি আমি যদি এটা দেখি, তাহলে বুক লিখে সার্চ দিই, দিছি। ওকে, সো রকমারি হচ্ছে আজহারি বুকস আসছে। তার ভিতরে এই যে এই ইয়াটা, এক নজরে কোরআন, এটা একটা বই। তো এই বইটা যদি আমি কিছুটা পড়ে দেখার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাতে কিন্তু সুন্দর করে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে সূরা ফাতিহার, এটা তারবিদ বিন নজুল, তারপরে হচ্ছে তারবিদ বিন ফিল মুসহাফ, তারপরে হচ্ছে এটা কোন যুগের, তারপরে এক নজরে সূরা ফাতিহা, এটা সূরা নাম্বার কত, এটা মাক্কি না মদিনা, আয়াত কতটা আছে, তারপরে নামের রহস্য, কেন ফাতিহা হলো, মেজর থিম কি, মেজর থিম হচ্ছে আল্লাহকে চেনা, 2 নম্বর হচ্ছে কেবল তারই গোলামি করা, 3 নম্বর দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। তো তার ভিতরে আবার দেখো এখানে সূরা শুরু থেকে শেষ সম্পর্ক, তারপরে অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক আছে কিনা, শানে নজুলটা কী হবে। তো শুধু ফাতিহা সূরা এরকম একটা ইনফোগ্রাফিক আকারে যদি কেউ দেয়, তাহলে এটাকে আরও সুন্দর করে মাইন্ডে ঢোকে। এখন কেউ যদি একটা জাস্ট প্যারা বাই প্যারা লিখে দিত, এটা কিন্তু মাইন্ড ক্যাচ করতে কষ্ট হতো। তাই এই যে জিনিসগুলো আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে স্টাডি প্ল্যানার জিনিসটা কি, যে দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক স্টাডি রুটিন ট্র্যাক করা, এমন কিছু বানিয়ে দেওয়া যে ঠিক আছে তুমি শুধু পড়বাই না, কিছু ট্র্যাক করার সিস্টেমও আছে, সেগুলো তুমি যদি করো তাহলে দেখবে যে তোমার মানে ওভারঅল ইমপ্রুভমেন্ট হবে। যেমন ডেইলি স্টাডি প্ল্যান, প্রতিদিন কোন বিষয়ে কতটুকু পড়বে, সময় নির্ধারণ করবে। প্রতিটা স্টুডেন্টের কিন্তু কমন কোয়েশ্চেন, কিন্তু এটা সে সঠিক উত্তর কোথাও ভালো করে পায় না। তো এটা যদি আমি করে ফেলি যে ডেইলি স্টাডি প্ল্যানার কীভাবে হতে পারে, আমি একটা প্ল্যানার তৈরি করছি, এটা মানুষ কিনে নিবে টাকা দিয়ে, নো প্রবলেম। ফ্লো চার্ট হচ্ছে কমপ্লেক্স বিষয় সহজভাবে বুঝতে, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে। ফর এক্সাম্পল হিসাবে ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভিং ফ্লো চার্ট, অঙ্কের বিভিন্ন সমস্যার প্রক্রিয়া ভিজুয়ালভাবে দেখানো। ইজি, যদি আমি এখানে এই ম্যাথামেটিক্যাল ফ্লো চার্টটা যদি আমি না জানি, তাহলে আমি যদি গুগল ইমেজে গিয়েও যদি ম্যাথামেটিক্যাল ফ্লো চার্ট দেওয়া হয়, তাহলে কিন্তু ফ্লো চার্টের মাধ্যমে, এরকম ফ্লো চার্ট মানে ছবির মাধ্যমে কিন্তু একটা ম্যাথামেটিক্যাল টার্মকে সহজ করে বোঝানো যায়।
এটাকে বলা হচ্ছে যে মডার্ন এডুকেশন, রাইট? সো এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা কাজে লাগাচ্ছি না বা জানি না অনেকেই। এটা যদি আমি একটু স্টাডি করি যে না ঠিক আছে এটাকে কীভাবে আরও ইমপ্রুভ করা যেতে পারে, তাহলে দ্যাটস গুড ফর মি। হ্যাঁ, জাস্ট এস্টিমেট ফাইল দেওয়া আছে, তারপরে নিচ্ছে না, আর হচ্ছে পিংও পাচ্ছে না। পিং পাচ্ছে না বলতে? পিংয়েও এর টাইম আউট দিচ্ছে। আচ্ছা, ওকে, ম্যানেজ ডট রিসেল কিউ। কালকে কেন হয়েছে এটা, মানে কালকে ভেরিফিকেশন কেন হয়েছে? ভেরিফাই ওনার আমি আগেই বলছিলাম সাবিরকে যে ভেরিফাই করে নিতে বলুন ওকে, এটা কোথা থেকে হয়েছে? আমাদের ডোমেন থেকে না? আমাদের ecarehost.com ডিএনএস লিপ দেখো, ইনটু ডিএনএস আছে, হ্যাঁ, ইনটু ডিএনএস বলে একটাই আছে, হ্যাঁ, এটাও বেশ ভালো। তো সেক্ষেত্রে ইনটু ডিএনএস, ডিএনএস লিফ আছে, এরকম টাইপের কিছু সাইট আছে। সেখানে কি করা যায়, স্পেসিফিকভাবে কোনো প্রবলেম আছে কি না সেটা দেখা যায়। হ্যাঁ, তো ঠিকই তো আছে সব কিছু। এবার তুমি পাচ্ছ না, না ওনারা বলছে যে পাচ্ছে না? আমি পাচ্ছি না। ক্লাউড ফ্লেয়ার অন করে দেখছো? চেক করতে পারো এখানে যে এটা অ্যাকচুয়ালি আমাদের সার্ভারের কোনো ইস্যু হয়েছে না কোনো ইয়া আছে। এটা রিচ করতেছে না অনেকক্ষণ ধরে, এরকমই তো নাকি? এই যে দেখো সমস্যা দেখো, হ্যাঁ, এক্ষেত্রে আইপি ব্লক হতে পারে কোনোভাবে, আগে দেখতে হবে। সব ঠিক আছে, সমস্যা নেই। ওকে ফাইন। সো আমরা বলছিলাম যে কী ধরনের প্রোডাক্ট, তো প্রোডাক্টের ঠেকা নেই। ফ্লো চার্টের একটা মাইন্ড ম্যাপ জিনিসটা কি, বড় ও জটিল তথ্যকে ভিজুয়াল ম্যাপে রূপান্তর করা, আইডিয়াকে সংযোগ করা। মাইন্ড ম্যাপ খুবই খুবই একটা প্রচলিত জিনিস, এটা আস্তে আস্তে অনেক পপুলার হচ্ছে। হিস্টোরি মাইন্ড ম্যাপ, কোনো একটি ঐতিহাসিক ঘটনার টাইমলাইন বা কারণ ফলাফল সংযোগ করা। উপন্যাসের ক্যারেক্টার সংযোগ, প্লট অ্যানালাইসিস করা। দ্য বায়োলজি কনসেপ্ট ম্যাপ, যেমন হিউম্যান নার্ভাস সিস্টেম বা ইকোসিস্টেম অফ কম্পোনেন্টস ভিজুয়ালি উপস্থাপন করা, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে বেসিক্যালি মাইন্ড ম্যাপ বলে, এটাকে মাইন্ড ম্যাপ আকারে তুলে ধরা যায়। অনেকেই এখন যদি হিউম্যান নার্ভাস সিস্টেম সম্পর্কে মানুষ পড়ে বুঝতে পারতেছে না, আমি যদি কোনোভাবে এটার একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দিতে পারি তাকে, সে সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যে প্রস্তুতকৃত ট্যাম্পলেট তৈরি করে কীভাবে বিক্রি করা যায়, বলছে যে ক্যানভা, নোশন, গুগল ডক্সে ডিজাইন করে পিডিএফ ফাইল এডিটেবল ফরম্যাট করে বিক্রি করতে হবে। এটসি, তারপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, সেটার মাধ্যমে আপলোড করে সেটা বিক্রি করা যাবে। স্টুডেন্টদের জন্য স্টাডি কিট বানিয়ে বস্তুভিত্তিক প্রোডাক্টের মাধ্যমে বান্ডেল করা, মানে মোট কথা একটা স্টাডি কিট নামে এটা ইয়ে করা যায়। স্টাডি কিট, তুমি তো একজন স্টুডেন্ট, 9-এ উঠলা, তোমার জন্য এইগুলো খুবই জরুরি। তুমি এগুলো আমি সবগুলো কষ্ট করে বানাইছি, তোমার প্রতিটা আলাদা আলাদা করে কিনতে গেলে প্রায় 5,000 টাকা খরচ পড়বে, এটার দাম মাত্র 1,000 টাকা। একবার ভেবে দেখো, 1,000 মানুষকে বিক্রি করতে পারলে আমার 4-5টা স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো এই জিনিসটাকে এইভাবে নেওয়া, তো ডিজিটাল প্রোডাক্টটা মানেই যে হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন বিক্রি করা এরকম না। আমি আগে স্টাডি করে, আমি এইভাবে স্টাডি করে একটার পর একটা প্রোডাক্ট আমি ডেভেলপ করতে পারবো। এটা আমি প্রসেস আকারে আমি আস্তে আস্তে এটা শেখাবো। তবে আমি আপাতত একটু ধারণা দেওয়ার জন্য বললাম যে এটা কত দারুণ একটা জিনিস যেটা আমরা চাইলে করতে পারি। যেমন এই যে এই বইটাই যে কোরআনের যে ব্যাপারগুলো আছে, এটা কি এমনি হয়েছে? হয় নাই, স্টাডি করা হয়েছে। স্টাডি করে দেন কীভাবে এটাকে আরও ভালো করে প্রেজেন্ট করা যায় সেটাকে নেওয়া হয়। এটা সাধারণ বুক মানুষ মগজে ঢোকাতে পারে না, প্রাইভেট পড়ে, টিউশনি করে। এটা কেন করে? কারণ সে বুঝতে পারতেছে না আর কি, তাকে সহজ বোঝানোর উপায় বের করা যায়। তাহলে হবে কি যে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। এখন পর্যন্ত এটা নিয়ে সেভাবে কেউ কাজ করতেছে না, বড় প্রতিষ্ঠানগুলো ছাড়া। তো এই হলো মোটামুটি হচ্ছে মেথড, আমি যতটুকু বুঝি ততটুকু আমি শেখালাম, জানালাম। এই জিনিসগুলো সেল করার ক্ষেত্রে যে বললাম প্ল্যাটফর্মগুলোকে আমরা কাজে লাগাবো, তখন মানুষ এমনিতেই নিবে, যে ওখান থেকে মানুষ জানবে, বুঝবে, তখন আস্তে আস্তে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ক্রয় বিক্রয় হবে। কোনো কাউন্টার প্রশ্ন আছে কিনা, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? চ্যাটজিপিটি ইউজ করার জন্য কি ওইটা কি ইনস্টল করতে হবে? হ্যাঁ, প্রথমত হচ্ছে মোবাইলে যদি ইউজ করতে চাই আমরা,
তাহলে আমরা যদি মোবাইলে চ্যাট জিপিটি ইউজ করতে চাই তাহলে অবশ্যই প্লে স্টোরে চ্যাট জিপিটি এটা লিখে যখন আমরা সার্চ দিব তখন প্লে স্টোরে প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপ আছে, কিন্তু ওই অ্যাপটা কোনটা, এটা হচ্ছে এই অ্যাপটা চ্যাট জিপিটি লেখা থাকবে, এরকম লোগো থাকবে এবং ওপেন এআই মানে এই কোম্পানির নামও তো লেখা থাকে, ওই ওপেন এআই কর্তৃক তৈরিকৃত এই এই অ্যাপটাকে করতে হবে, কী করতে হবে, ইনস্টল করতে হবে। এবং ইনস্টল করলে এইটা গুগল দিয়ে লগ ইন করতে বলবে যে ঠিক আছে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করো। তখন চ্যাট জিপিটি, আর নর্মালি আমরা যদি একটু দেখতে চাই যে আসলে চ্যাট জিপিটি ব্যবহার করব কীভাবে মোবাইলে, সেটাও কিন্তু সার্চ দিলেই পেয়ে যাব আমরা কীভাবে, যে হাউ টু ইউজ চ্যাট জিপিটি ইন মোবাইল, এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে এরকম কিছু কিছু রিলস আমরা পেয়েই যাব যে খুব সহজে দেখাবে যে চ্যাট জিপিটি মোবাইলে। আবার শুধুমাত্র দেখাবেই না, আরও বেশ কিছু টিপস দিয়ে দিবে যে আসলে এইভাবে ব্যবহার করলে এটাকে আরও। তো এখানে মূল যে ফান্ডাটা সেটা হচ্ছে যে আমি কী লিখে সার্চ দিচ্ছি, মানে কী জিনিসটা দিয়ে আমি সার্চ দিচ্ছি, কী চাই আমার। যেমন অনেকেই সরাসরি প্রশ্ন করে, আমি আবার ওইটাও না করি, আমি বলি যে যেমন আমি বলতে পারতাম যে এসএসসি শর্ট নোট তৈরি করে দাও, এটা লিখতে পারতাম, এটা না করে আমি কী করেছি, এসএসসি শর্ট নোট তৈরি করতে চাইছি, তুমি আমাকে প্রশ্ন করে এটা করে দাও, মানে আমাকে প্রশ্ন করো আগে, আমি কী চাইছি সেটা তো তুমি জানো না। তো আমি যদি সরাসরি একজনকে বলি যে এই তুমি আমার জন্য একটা শর্ট নোট তৈরি করে দাও, তো সে লিখতে যদি শুরু করে তাহলে তো সেটা আমার মনের মতো হবে না। সেজন্য আমি প্রশ্ন করার কৌশল, মানে চ্যাট জিপিটি সবার জন্যই সমান, বাট সবার জন্য সেম আউটপুট বের করে না, কারণ সবাই ভালোভাবে প্রশ্ন করতে পারে না বা ভালো করে কমান্ড দিতে পারে না। কমান্ড দেওয়ার, চ্যাট জিপিটি ব্যবহার করার শুরুটা হচ্ছে ইজি, মানে ডাউনলোড করো, লগ ইন করো, হয়ে গেল। কিন্তু চ্যাট জিপিটি কমান্ড দিব কীভাবে কিংবা কী লিখে কী পাবো, এই জিনিসটা আমি কিন্তু অনেকেই দেখি যে পারে না। তো সেটার জন্য এই কমান্ড দেওয়াটা শিখতে হবে, আস্তে আস্তে এটা ব্যবহার করতে শুরু করলে এটা অনেকগুলো আউটপুট বের করা যাবে আর কি। আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে। ওকে, সো আমরা ক্লাস শেষ করব, তার আগে আমি সামারি করে দিব যে আজকে পুরো ক্লাসে কী কী আলোচনা করা হয়েছে। আমরা সামারি করতে গিয়ে দেখেছি যে একটা ডকুমেন্ট আমরা তৈরি করেছি, যেখানে আমি বলেছি যে একটা বিজনেস অনলাইন কেন্দ্রিক শুরু করতে হলে শুধু ধর তক্তা মার প্যারাক বলে শুরু করলেই হবে না, আমাদের কিছু প্রসেস বা প্রসিডিওর সম্পর্কে জানতে হবে। সেটা সম্পর্কে জানতে গিয়ে আমরা বলেছিলাম যে উপকরণ জানতে হবে, যে কী কী উপকরণ লাগবে আমি যদি বিজনেস শুরু করতে চাই। আমি বলেছি প্রথম বিজনেস ক্যাটাগরি সিলেকশন করা, যেখানে আমি বলেছি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে হবে। ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্টের মধ্যে এটা বলেছি যে বেসিক্যালি ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে হাতে দিতে হয়, স্টক করতে হয়, টাকা দিয়ে কিনতে হয়, এটা একটা প্যারা, মানে ইনভেস্টার একটা ব্যাপার আছে। আর ডিজিটাল প্রোডাক্ট এটা কিনতে হয় না, হাতে পাওয়া যায় না, মানে এটা জাস্ট অনলাইনেই থাকে, একবার বানাইলে বহুজনকে দেওয়া যায়, সেই জন্য আমি ডিজিটাল প্রোডাক্টটা সিলেক্ট করেছি। তারপরে বা কোন সেক্টরে আমি নিব, মানে আমি স্টুডেন্টদের জন্য করব না ডিজিটাল প্রোডাক্ট আমি আসলে কার জন্য বিক্রি করব, এটাকে আমরা নিশ সিলেকশনের কথা বলেছি, প্ল্যাটফর্ম সিলেকশনের কথা বলেছি। বলতে গিয়ে বলেছি শুধুমাত্র ফেসবুকে করলে হবে না, ফেসবুকের পাশাপাশি ফেসবুক মার্কেট প্লেসকে ব্যবহার করতে হবে। ফেসবুকের মার্কেট প্লেস বলে একটা অপশন আছে, বিক্রয়.com-এর কথা বলেছি। আমি বলেছি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও দেওয়ার কথা, আমি বলেছি দারাজের কথা, স্টোর তৈরি করা যায়, সেখানেও অনেক কিছু সেল করা যায়, সবাই প্রোডাক্ট বিক্রি করে, আমি সার্ভিস বিক্রি করব, এরকম করা যায়। আমি এটা বলতে গিয়ে বলেছি যে এমনিতেই প্রচার না হলে অ্যাড দেওয়া, অন্য অ্যাড কীভাবে দিতে হয় বা রিসার্চ করতে হয় সেটার জন্য অ্যাড লাইব্রেরির কথা আমি বলেছি, যে অ্যাড লাইব্রেরিটা ব্যবহার করে অন্যরা কী দিচ্ছে, কেমনভাবে দিচ্ছে সেটা দেখা যায়। আমি আরও আলোচনা করতে গিয়ে বলেছি যে স্টাডি করার ক্ষেত্রে এখানে প্ল্যাটফর্ম সিলেকশনটা করা জরুরি, তার পাশাপাশি কন্টেন্ট কীভাবে তৈরি করা যায়, অ্যাড লাইব্রেরির কথা তো বললামই। মার্কেটিং করার কথা বলেছি, যে মার্কেটিং প্রচার কীভাবে করা যাবে সেটা পরবর্তী সময় ভালো করে শিখতে হবে, তবে প্রচার করার যে ওয়েগুলো আছে সেটা করতে হবে। স্কেলিংয়ের ব্যাপারটা বলেছি। এগুলো বলতে গিয়ে আমি চ্যাট জিপিটি বা আনুষঙ্গিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছি, যেগুলোর মাধ্যমে খুব সহজে নিজের ব্রেন স্ট্রমিং করা যায়, বা আমার যে ভাবনার যে ব্যারিয়ারটা আছে, যে আমি এর বেশি ভাবতে পারতেছি না, সেটা ছোটানো যায়। মানে আমি যদি সংক্ষিপ্তভাবে কোনো কিছু বলি যে আমি এটা নোট করে দাও সংক্ষিপ্তভাবে, সেটাও কিন্তু খুব সহজে নোট করা যায় বা ওইভাবে সে তার উত্তর দেয়। তো এইভাবে বলতে গিয়ে আমি বলেছি যে ইনফোগ্রাফিক্স বা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য উপকরণ তৈরি করে সেটা বিক্রি করা যায়, এরকমভাবে আমি উদাহরণ দিতে গিয়ে রকমারির হচ্ছে এক নজরে কোরআনের কথা বলেছি। এই জিনিসগুলো বলতে গিয়ে আমি বলেছি যে বিভিন্ন ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপ এগুলো করাই যায়। তো এই পুরো জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি একটা রূপেই, সেটা হচ্ছে যে আমি যদি অনলাইনে কিছু শুরু করতে চাই, কী নিয়ে শুরু করব, মেথডটা কী, কীভাবে করব, র্যান্ডমলি চিন্তা না করে স্পেসিফিক চিন্তাকে যেন ফোকাস পয়েন্টে নিয়ে আসা যায়, সেই জন্য আমি এটার প্রতি গুরুত্ব দিতে বলেছি। তো এই হলো পুরো ক্লাস। আশা করছি
ক্লাস ইফেক্টিভ হবে। এবং প্রথম ক্লাসটা যেহেতু আমি বেসিক নলেজটা দিলাম, এবং এখন হোমওয়ার্কটার কথা বলে ফেলি যে কী এখন আমি হোমওয়ার্ক দিব, সেটা করতে হবে। নাম্বার 1 হোমওয়ার্ক হচ্ছে, আমি যে প্ল্যাটফর্মগুলোর কথা বলেছি, যেমন ফেসবুক মার্কেট প্লেস, তারপরে আমি বলেছি যে হচ্ছে বিক্রয়.com, তারপরে আমি বলেছি daraz.com.bt, তারপরে আমি বলেছি যে ইউটিউবে চ্যানেল তৈরি করতে হয় কিভাবে। তাহলে এই যে এমনকি টিকটকে হচ্ছে একটা প্রোফাইল ভালো করে রেডি করতে হয় কিভাবে, এই যে এইগুলো, এবং অ্যাড লাইব্রেরি আমি বলেছি, চ্যাট জিপিটির কথা আমি বলেছি, এগুলো ইউজ করতে হয় কিভাবে। আই রিপিট, আমি বলে দিচ্ছি, এগুলো যখন আমি হোমওয়ার্ক কথাটা উচ্চারণ করবো তখন নোট নেওয়াটাই ভালো। যতগুলো প্ল্যাটফর্মের কথা বলেছি, প্রতিটা প্ল্যাটফর্ম ইউজ করতে হয় কিভাবে সেটা শিখতে হবে। নাম্বার 1 ফেসবুকের পেজ কীভাবে ইউজ করতে হয়, বেসিক ধারণা নিতে হবে। মার্কেট প্লেসে কীভাবে কোনো প্রোডাক্ট লিস্ট করতে হয় কিংবা কোনো সার্ভিস লিস্ট করতে হয় সেটা শিখতে হবে। তারপরে হচ্ছে আমরা বিক্রয়.com কীভাবে পোস্ট করতে হয় সেটা জানতে হবে। দারাজে স্টোর তৈরি না করে আগে জানতে হবে যে দারাজে স্টোর তৈরি করতে হলে মিনিমাম কী লাগবে। ফিজিক্যাল প্রোডাক্ট যেহেতু দারাজে বিক্রি হয়, তো সেক্ষেত্রে এটাও আমরা এখানে যেমন আমি যদি সফটওয়্যার লিখেও সার্চ দিই কিংবা কোর্স, হ্যাঁ, আমি যদি কোর্স লিখে সার্চ দিই, দারাজে কিন্তু ডিজিটাল প্রোডাক্টও বিক্রি হয়, আমরা অনেকে জানি না তাই। তো সেক্ষেত্রে দারাজে মানুষ শুধু প্রোডাক্ট কিনতেই যায়, এটা ভুল কথা। বিভিন্ন ধরনের পিডিএফ বুকগুলো কিন্তু এখানে বিক্রি করা যায়। এই যে এখানে কোর্স বিক্রি হচ্ছে, অনেকেই কোর্স বিক্রি করতেছে, বই বিক্রি করতেছে, তো এইগুলো কিন্তু এখান থেকে খুব সহজে বিক্রি, অনেকেই কিন্তু এটা কেনেও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দারাজে কীভাবে স্টোর তৈরি করা যায় সেটাও গুরুত্বপূর্ণ, এটা করা যেতে পারে, শেখা যেতে পারে, এই হোমওয়ার্ক হিসেবে দেখা যেতে পারে। দারাজে যদি আমি স্টোর তৈরি করতে চাই তাহলে আমার কী লাগবে। তারপরে আমি বলেছি যে অ্যাড লাইব্রেরিটা ব্যবহার করা কীভাবে করতে হয়, এটা পরীক্ষা দিতে হবে যে আমি অ্যাড লাইব্রেরি ব্যবহার করতে পারি, সেটা স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। তারপরে চ্যাট জিপিটির ব্যবহারটা কীভাবে করতে হয় এটাও স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে যে ঠিক আছে আমি চ্যাট জিপিটি এখন ব্যবহার করতে পারতেছি। ইউটিউবে চ্যানেল তৈরি করতে হয় কীভাবে সেটা দেখতে হবে। আমি বলেছি যে এই যে নাজমুল আহমেদ যে ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল শেখায়, তারগুলো আমি মনে রাখতে পারছি কি না। আমি খালিদ ফারহানের কথা বলেছি, তারটা আমার মনে আছে কি না। এই জিনিসগুলো আমাকে অবশ্যই যখন পরীক্ষা দিব তখন যেন আমি এটা মনে রাখতে পারি যে না ঠিক আছে আমি এটা দেখেছি, তার কিছু ভিডিও আমি দেখেছি। তারপরে আমি বলেছি ইউটিউবের চ্যানেলের ব্যাপারটা, চ্যানেল তৈরি করা যায় কীভাবে সেটা। এইগুলো হচ্ছে আজকের হোমওয়ার্ক। এইগুলো সম্পর্কে একটা বেসিক নলেজ গ্যাদার করতে হবে, এবং এরা সম্পর্কে কোনো প্রশ্ন যদি কেউ করে আমাকে, আমি যেন অ্যান্সার দিতে পারি। পয়েন্ট বুঝতে পেরেছ হোমওয়ার্কের? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস এই শীঘ্রই হবে। ক্লাসটা কি রেকর্ড করা ছিল? হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে, সেটাও আমি শেয়ার করে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে।